একুশে বিবেকানন্দ নানাভাবে স্বামীজিকে খোঁজার চেষ্টা। স্বামীজিকে যেভাবে আমরা আলোচনা করি না কেন, ভেতরের মধ্যে একটা আনন্দ অনুভূত হয়। আজকে একুশে বিবেকানন্দতে আলোচনা করব ঘোষ আর বিবেকানন্দকে নিয়ে। খুব বেশি একটা আলোচনা হয় না এটা নিয়ে। সেই দৃশ্যটা চিন্তা করুন। ক্ষেত্রীর রাজপ্রাসাদ থেকে সকালবেলা দুটি ঘোড়া বেরোচ্ছে। একটি ঘোড়ার সওয়ারি ক্ষেত্রীর রাজা অজিত সিং, আর পাশের ঘোড়াটির সওয়ারি একজন তরুণ সন্ন্যাসীর গেরুয়া পোশাক। তিনিও রাজার সঙ্গে ঘোড়া নিয়ে বেড়াতে বেরিয়েছেন ক্ষেত্রীর আশেপাশের গ্রামগুলোতে। সবাই অবাক হয়ে দেখত। কিছুদিন পরে এই দৃশ্যটা চোখ সওয়া হয়ে গিয়েছিল। বিখ্যাত শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্ত স্বামীজিকে দেখলেন আলমোড়াতে। দেখলেন স্বামীজি গেরুয়া পোশাক, ঘোড়া থেকে এসে নামলেন। তারপর একজন সাহেব গিয়ে সেই ঘোড়াটিকে আস্তাবলে নিয়ে গেল। অশ্বিনী কুমার কিন্তু করছেন যে কি বলে সম্বোধন করব, আপনি বলবো, স্বামীজি বলবো। তো এসে বলছেন আপনাকে কি বলে ডাকবো বলুন তো। স্বামীজি হেসে বলছেন কেন, নড়েন, বলবে যে নামে তিনি আমায় ডাকতেন। স্বামীজির দুইজন প্রিয় নায়ক, তারা ঘোড়ায় চড়তে খুব ভালোবাসতেন। একজন আকবর বাদশাহ, তার ঘোড়ায় উঠতে উঠতে পা বেঁকে গিয়েছিল। আর নেপোলিয়ান বোনাপার্ট, তিনি ঘোড়ায় ঘুমাতে পারতেন। 14 বছরের বিলুবাবুকে পিতা বিশ্বনাথ দত্ত জন্মদিনে একটা টাঁট্টু ঘোড়া উপহার দিলেন। সেই ঘোড়া নিয়ে উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় বিলুবাবু ছুটে বেড়াতেন। আর বিশ্বনাথ দত্তের আস্তাবলে ছিল ঘোড়ার গাড়ি। সহিসের সঙ্গে বিলুবাবু গল্প করতেন। ঘোড়া চালাচ্ছেন, সে ঘোড়া মেঘের ওপর দিয়ে চলে গেছে, ব্যঙ্গমীর দেশে পৌঁছেছে। এই ছিল সেই গল্পের বিষয়। আমেরিকায় গিয়েও স্বামীজির ঘোড়ার গাড়ি চড়ার বর্ণনা আমরা পাই। যখন কেট স্যানবোর্নের বোস্টনের খামার বাড়িতে স্বামীজি গিয়ে উঠলেন, তখন প্রায় কেট স্যানবোর্ন ঘোড়ার গাড়িতে স্বামীজিকে পাশে বসিয়ে বোস্টনের গ্রামান্তে যেতেন এবং সবাই সেটি অবাক হয়ে দেখত। স্থানীয় যে খবরের কাগজ ছিল, সেই খবরের কাগজগুলো এই ঘটনার বর্ণনা করেছে। তারা বলছে যে একজন সন্ন্যাসী চলেছেন কেট স্যানবোর্নের সঙ্গে। কেট স্যানবোর্ন তো ওখানে খুব পরিচিত নাম, সম্ভ্রান্ত মহিলা, অত্যন্ত উচ্চশিক্ষিতা, ঝকঝকে স্মার্ট। তিনি ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, আর পাশে বসে রয়েছেন একজন সন্ন্যাসী। স্বামীজি একবারই মায়াবতী যেতে পেরেছিলেন। সে মায়াবতীর পথে স্বামী বিরজানন্দজিকে ঘোড়ায় তুলে দিয়েছেন আর ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছেন। বিরজানন্দজি সামলাচ্ছেন। স্বামীজি বলছেন, আমার চেলারা এইরকমই চাই, যে কোনো অবস্থার মধ্যে দিয়ে জীবনটাকে তারা ঠিক চালিয়ে নিয়ে যাবে, সাহসিকতার সঙ্গে জীবনের মুখোমুখি তারা হতে পারবে। দেখব আমরা স্বামীজি হেনরিয়েটা মুলারের বাড়িতে মোটর বাইক চড়ছেন। তখন বাইক এসছে, একটু উন্নত ধরনের সাইকেল। তো স্বামী শারদানন্দজিকে সাইকেলে বসানো হয়েছে, মোটা শরীর, এবং একদিকে স্বামীজি এবং একদিকে ওদের বাড়ির যে মালি ছিলেন, তারা ব্যালেন্স রক্ষা করছেন। আর স্বামীজি খুব খুশি, রোদ হয়েছে সেদিন, রোদ ঝলমলে দিন, আর স্বামীজি বাইক চড়ছেন। স্বামীজি হট বেলুনেও চড়েছিলেন সুইজারল্যান্ডে। শঙ্করপ্রসাদ বসু বলছেন, তার জলে, স্থলে, অন্তরিক্ষে ছিল সমান গতি। তিনি সাঁতার কেটেছেন বিদেশে, এদেশে সাঁতার কাটতে ভালোবাসতেন। স্নান উপযোগী পোশাক পরে সাঁতার কেটেছেন, তার বর্ণনা আছে। তিনি পথে হেঁটেছেন, ঘোড়া চড়েছেন এবং তিনি বেলুনেও ভ্রমণ করেছেন, সে বর্ণনাও আমরা পাই। বিবেকানন্দের অগাধ সাহস ছিল বলে জীবনটাকে এত কাছ থেকে দেখতে পেরেছিলেন। স্বামীজি মারা যাওয়ার পর সিস্টার নিবেদিতা বলেছিলেন, আমাদের যিনি গুরু, তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। স্বামীজির একটি বিখ্যাত উক্তি আছে, তুরি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড, thou art soul's absolute, spirits free, blessed and eternal। 21 শতকে মানুষ বড় অসহায় ভাবে নিজেকে, ভাবে চারদিক থেকে অক্টোপাসের মতো সংসার সমাজ থেকে চেপে ধরছে।
সে একটু স্পেস খোঁজে, আর যদি সেই স্পেসটা একবার বিবেকানন্দকে বসাতে পারে তবে তার আত্মবিশ্বাসের কোনো অভাব হবে না। তবে জীবনের যে অবস্থার মুখোমুখি সে হোক, অজানা ভয় তাকে কুড়ে কুড়ে খাবে না, মৃত্যু ভয় এবং হেরে যাওয়ার ভয় তাকে পেরে ফেলবে না। এবং বিবেকানন্দের জীবনী একবার পড়তে শুরু করে, তার মধ্যে যে বেঁচে থাকার রসদ রয়েছে, সেই রসদ তাকে পুষ্টি যোগাবে, মানসিক পুষ্টি, দৈহিক পুষ্টি, এবং যে কোনো অবস্থায় সে মোকাবিলা করতে পারবে। উত্তর কলকাতার ছেলে, সে কোথায় আমেরিকায় গিয়ে ঘোড়া চড়ছে, এ বিবেকানন্দ ছাড়া কারোর পক্ষে সম্ভব হয়নি। ঘোড়ার গাড়ি চড়ছে সম্ভব হয়নি। সালটা কিন্তু 1893। 1893 সালে বড় বেশি মানুষ আমেরিকায় যেতেন না, যেতেন ইংল্যান্ডে। স্বামীজি আমেরিকায় চলে গেলেন এবং সেইখানে গিয়ে ওদের সময়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলেন। কারণ তার উদ্দেশ্যটা ছিল মহৎ। উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের কথা বলা। বোস্টনে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি এদেশে এসছেন কেন? এক সাংবাদিক। স্বামীজি বলেছিলেন, আমি এদেশ থেকে উপার্জন করে আমার দেশের দরিদ্র মানুষের জন্যে সে টাকা খরচ করতে চাই। প্রথমবার ফিরে আসার পর মাদ্রাজে এক বন্ধুর বাড়িতে স্বামীজি ছিলেন। তাকে বলেছিলেন, ওদেশে ধর্মপ্রচার করলাম যাতে এদেশের দরিদ্র মানুষের উপর অত্যাচার কম হয়। আসলে জীবনের উদ্দেশ্যটাই আসল। উদ্দেশ্যটা হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। উদ্দেশ্যটা হচ্ছে যন্ত্রণাক্লিষ্ট মানুষকে একটু স্বস্তি দেওয়া। যিনি করতে পারেন তিনি মহাপুরুষ। বিবেকানন্দ সেটি পেরেছিলেন। তাই দেখব জীবনকে কী ভালোই না বেসেছেন। 14 বছরের ছেলেটি উত্তর কলকাতায় ঘোড়া চড়ছেন, রাজার সঙ্গে ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছেন। একজন সন্ন্যাসী, তিনি ভারতবর্ষে সবসময় গৃহীদের রাজাদের সঙ্গে মিশতে তখন সংকোচ বোধ করতেন। এর কোনো সংকোচ নেই। রাজার সঙ্গে ইংরেজিতে কথা বলছেন, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সব মানুষ অবাক হয়ে দেখছে। আবার বিদেশে গিয়েও কেট স্যানবর্নের সঙ্গেও তার কোনো সংকোচ নেই। তিনি তো বিদেশিনী, শ্বেতাঙ্গিনী। আমরা কারো দেশের মানুষ, আমরা সবসময় সাহেবদের ভয় পেয়ে থাকি। স্বামীজির তা হয়নি। তার পিছনে ছিল বিশ্বনাথ দত্তের একটি আশীর্বাদ। বিশ্বনাথ দত্ত স্বামীজিকে বলেছিলেন, ডোন্ট শো সারপ্রাইজ অ্যাট এনিথিং। কোনো জিনিস দেখে অবাক হয়ে যেও না। যদি হও তাহলে দেখবে যে মানুষটি সেই মুহূর্তে তোমার পাশে আছেন তিনি তোমাকে নানাভাবে পীড়নের চেষ্টা করবেন। সেটা তখনও ছিল, এখনও আছে। 21শে বিবেকানন্দে আমাদের একমাত্র ইচ্ছে স্বামীজিকে নতুনভাবে দেখা, নতুন চোখে দেখা এবং জীবনে অনুসরণ করে কৃতার্থ এবং ধন্য হওয়া।